আমি গ্রুপ ছেড়ে বের হয়ে এই ফেসবুকের মধ্যে গেছি, যার কারণে যা না বুঝলে যা হয়। এজন্য ওই যে ইয়ার মতো হয়েছে, এক এক লোক আর এক লোককে বলছে যে তুমি একটা গাধা, কারণ তোমার দুটা শিং নাই। ওই লোক ওকে আবার বলছে যে তুমি কি জানো গাধা কি দেখেছো, গাধার যে শিং নাই, তুমি বললে যে শিং থাকলে আমি গাধা হতাম। তো এই আবার বলতেছে যে আরে আচ্ছা, তোমারও শিং নাই গাধারও শিং নাই, এজন্য আচ্ছা গাধা। তো এইরকম অবস্থা হয়ে গেছে। না তাহলে আমরা শুরু করি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে যথাযথভাবে এই তথ্য প্রযুক্তির যুগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমরা একত্র হয়ে কিছু পড়া এবং জানার সুযোগ সৃষ্টি করে দিলেন। এই জন্য মাওলার দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। একই সঙ্গে আপনাদেরকে মোবারকবাদ জানাই, আপনারা অনেক কষ্ট করে, শ্রম দিয়ে, সময় নষ্ট করে আমার সঙ্গে আপনারা দেশের বিভিন্ন জায়গায় থেকে যুক্ত হয়েছেন। হয়তোবা পড়াগুলিতে কতটুকু সফলতা হচ্ছে জানি না, তারপরেও আপনারা শ্রম দিচ্ছেন, সময় দিচ্ছেন এবং অর্থ খরচ করতেছেন। আল্লাহ তাআলা যেন আপনাদের এই শ্রম, এই সাধনা কবুল করেন এবং আপনাদের পদোন্নতি, উত্তরোত্তর পদোন্নতি দান করেন, এই কামনাই করি। একই সাথে আপনাদেরকে মোবারকবাদ জানাই যে আপনারা আমার সঙ্গে লেগে আছে। প্রিয় ভাইরা, আমরা আজকে পড়ব ফৌজদারি কার্যবিধির 24 অধ্যায়। 24 অধ্যায় পুরাটা আমরা পড়তে পারবো না, 2-3টা ধারা পড়ব ইনশাল্লাহ। এখন 24 অধ্যায়ের নাম কি? 24 অধ্যায়ের নাম হলো আদালতের বিচার ব্যবস্থার বিশেষ পদ্ধতি, বিচারের অপরাধের তথ্য উদ্ঘাটনের বিশেষ পদ্ধতি, বিচারের বিশেষ পদ্ধতি, অধ্যায় নম্বর 24। যদি প্রশ্ন হয় বিচারের বিশেষ পদ্ধতি ফৌজদারি কার্যবিধি কত অধ্যায়? ফৌজদারি কার্যবিধি 24 অধ্যায়। এই অধ্যায়ের নাম হলো বিচারের বিশেষ পদ্ধতি। আমরা একটু পিছে যাচ্ছি। পিছে কি যাচ্ছি? যে আমাদের দেশে আদালত কয় শ্রেণীর? আমাদের দেশে আদালত 2 শ্রেণীর। একটা ম্যাজিস্ট্রেট আদালত আর একটা হলো দায়রা আদালত। এটা 6 ধারা। ম্যাজিস্ট্রেট আদালতে কারা বিচার করে? নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা, তারা ম্যাজিস্ট্রেট আদালতে বিচার করেন। আর দায়রা আদালতে বিচার করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যারা, তারা বিচার করেন। জেলাতে দায়রা যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের জেলাতে যে প্রধান, তাকে জেলা দায়রা জজ বলে। এই জেলা দায়রা জজ থেকে পদোন্নতি হতে হতে 100 জন প্রধান বিচারপতি হন। এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বাংলা হলো বিচারিক ম্যাজিস্ট্রেট। জেলা দায়রা জজ ইনি যদি পোস্টিং হয়ে মেট্রোতে আসেন, তাহলে মেট্রো এলাকায় তাকে বলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।
সিএমএম বলে, সিএমএম। সিতে চিফ, এমতে মেট্রোপলিটন, আর আরেকটা এমতে ম্যাজিস্ট্রেট, সংক্ষেপে বলে সিএমএম, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এই এই মেট্রোপলিটন, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এরা যদি জেলাতে থাকে তাহলে এই ম্যাজিস্ট্রেটই হয় জেলার দায়রা জজ, মানে জেলাতে প্রধান হয়ে যায়। আর এখানে আসলে সিএমএম হন বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হন। তাহলে প্রিয় ভাইরা, এরা প্রধান বিচারপতি পর্যন্ত হয়ে যায়। আর নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা, এরা জেলাতে জেলা ম্যাজিস্ট্রেট হন, যেটাকে আমরা ডিসি বলি। এরা প্রমোশন পেতে পেতে সচিব পর্যন্ত হয়ে যায়। তাহলে এই নির্বাহী ম্যাজিস্ট্রেট যারা, সচিবের গ্রুপ, এরা ম্যাজিস্ট্রেট আদালতে বিচার করেন। আর প্রধান বিচারপতি যে হন, ওনার গ্রুপ যারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এরা হলো দায়রা আদালতে বিচার করেন। প্রিয় ভাইরা, এখন আমরা যেটা পড়ব, এই পড়ার দিকে আপনাদের নিয়ে আসি। আমরা বলি যে এই যে ম্যাজিস্ট্রেট, এই ম্যাজিস্ট্রেট দুই রকমের, নির্বাহী ম্যাজিস্ট্রেট আর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আর একটা ম্যাজিস্ট্রেট আছে, সেটা হলো বিশেষ ম্যাজিস্ট্রেট। এটাকে ইংরেজিতে বলে স্পেশাল ম্যাজিস্ট্রেট। এটা কাকে বলে? এটা বলে হলো যে সরকার বিশেষ কোনো কার্য করার জন্য ম্যাজিস্ট্রেট প্রয়োজন, তখন এই কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অথবা কোনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে অথবা সরকারের মনোনীত অন্য কোনো সরকারি কর্মকর্তাকে ওই বিশেষ কাজটা করার জন্য ম্যাজিস্ট্রেটই ক্ষমতা দিয়ে তাকে নিয়োগ করেন। তখন এই ম্যাজিস্ট্রেটটাকে বলা হয় বিশেষ ম্যাজিস্ট্রেট। অর্থাৎ সরকারের কোনো বিশেষ কার্য সম্পাদনের জন্য সরকার বিশেষ সময়ে যে ম্যাজিস্ট্রেট নিয়োগ করেন, এই ম্যাজিস্ট্রেটকেই বলে বিশেষ ম্যাজিস্ট্রেট, ইংরেজিতে বলে স্পেশাল ম্যাজিস্ট্রেট। ধারা যদি বলি কত, 12, কার্যবিধি 12, পুলিশ আইনের 5, পিআরবি 35। এটাকে স্পেশাল ম্যাজিস্ট্রেট বলা হয়। যদি বলা হয় স্পেশাল ম্যাজিস্ট্রেট কাকে নিয়োগ করা যায়, এটা নির্বাহী ম্যাজিস্ট্রেট থেকেও নিয়োগ করা যেতে পারে, এটা বিশেষ এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থেকেও নিয়োগ করা যেতে পারে, অথবা সরকারের অন্য কোনো সংস্থার কোনো কর্মকর্তাকেও সরকার নিয়োগ করতে পারে। তাহলে বিশেষ কার্য করার জন্য যে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়, সেই ম্যাজিস্ট্রেটই হলো স্পেশাল বা বিশেষ ম্যাজিস্ট্রেট। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি, রাস্তায় অনেক সময় মোবাইল কোর্ট বসে। মোবাইল কোর্টের যে ম্যাজিস্ট্রেটগুলি, এরাও আসল ম্যাজিস্ট্রেটই, কিন্তু এই যে অতিরিক্ত দায়িত্ব পালন করতেছেন, এই কাজটা তার বিশেষ কাজ, বিশেষ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করতেছেন। অথবা একজন লিখছেন, যে সোহাগ লিখছেন, নির্বাচন সময়ও করা হয়। এখন এরা হলো স্পেশাল ম্যাজিস্ট্রেট। এখন এই যে স্পেশাল ম্যাজিস্ট্রেট হিসেবে পুলিশকে দায়িত্ব দেওয়া যায়, এটা একটু ক্লিয়ার বোঝেন। আমি পুলিশ আইন আজকে পড়াবো, তো পুলিশ আইনের পড়াটা এখানে একটু দিয়ে দিচ্ছি। রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা। স্পেশাল ম্যাজিস্ট্রেট হিসাবে পুলিশ অফিসারকে দায়িত্ব দেওয়া যায় কি? আমরা লিখব হ্যাঁ। সরকার বিশেষ কোনো কার্য সম্পাদনের জন্য পুলিশের এএসপি থেকে ঊর্ধ্বতন পদের কর্মকর্তাকে স্পেশাল ম্যাজিস্ট্রেট হিসাবে সরকার দায়িত্ব দিতে পারেন। তবে পুলিশকে যদি স্পেশাল ম্যাজিস্ট্রেটের দায়িত্ব সরকার দেন, তাহলে সাধারণত আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে দিয়ে থাকেন এবং আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে দিয়ে থাকেন। অন্যান্য কোনো কার্যক্রমের জন্য পুলিশকে সাধারণত স্পেশাল ম্যাজিস্ট্রেটের দায়িত্ব দেওয়া হয় না। কার্যবিধি 12, পুলিশ আইনের 5, পিআরবি 35। প্রিয় ভাইরা, তাহলে স্পেশাল ম্যাজিস্ট্রেট কাকে বলে
আমি কিন্তু আপনাদের পড়াবো 24 অধ্যায় বিচারের বিশেষ পদ্ধতি, কিন্তু আমি ঘুরে চলে গেলাম আর এক কুলে। এটা যেহেতু পুলিশ আইনও পড়াবো, সেই জন্য এটা যেহেতু চলে এসেছে, এটা আপনাকে একটু ধারণা দিয়ে দিচ্ছি। এটা আজকে পড়াও আছে, কিন্তু পরে ছিল, কিন্তু আগেই চলে এসেছে। অনেক সময় তো পরে যে খাওয়ার কথা ছিল সে তো অনেক সময় আগেও খেয়ে ফেলে। তো এরকম এটা পরে ছিল, কিন্তু কোনো কারণে আগেই চলে এসেছে। তে বিশেষ সময়ে বিশেষ এলাকায় বিশেষ কোনো কার্য সম্পাদনের জন্য সরকার যে ম্যাজিস্ট্রেট নিয়োগ করেন, এই ম্যাজিস্ট্রেটকে বলে স্পেশাল ম্যাজিস্ট্রেট বা বিশেষ ম্যাজিস্ট্রেট। কার্যবিধি 12, পুলিশ আইনের 5, পিআরবি 35। স্পেশাল বা বিশেষ ম্যাজিস্ট্রেট হিসেবে পুলিশ অফিসারকে দায়িত্ব দেওয়া যায় কি? হ্যাঁ, পুলিশের এএসপি হতে ঊর্ধ্বতন পদমর্যাদার অফিসারকে বিশেষ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দেওয়া যায়। 12/5/35। পুলিশকে যদি দায়িত্ব দেওয়া হয়, তাহলে কোন ক্ষেত্রে, কোন দায়িত্বের ক্ষেত্রে স্পেশাল ম্যাজিস্ট্রেটের দায়িত্ব দেওয়া যায়? পুলিশকে সাধারণত আসামি গ্রেপ্তার, আইন শৃঙ্খলা রক্ষা, সরকারি সম্পদ, জনগণের সম্পদ রক্ষার ক্ষেত্রেই এই দায়িত্ব দেওয়া হয়ে থাকে সাধারণত। তবে সরকার ইচ্ছা করলে অন্য ক্ষেত্রেও দিতে পারেন, তবে সাধারণত এই ক্ষেত্রেই দেওয়া হয়ে থাকে। 12/5/35। কোন পদবীর এএসপি থেকে ঊর্ধ্বতন? পুলিশের কোন অফিসার, পুলিশের কোন অফিসার দেশের সর্বত্রই পূর্ণ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারে? আইজিপি মহোদয়। পুলিশের আইজিপি মহোদয় দেশের সর্বত্রই পূর্ণ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারে। পুলিশ আইনের 5-এ এই কথাটা আছে। পুলিশ আইনের কততে আছে? 5 ধারায় আছে। প্রিয় ভাইরা, তাহলে বিশেষ ম্যাজিস্ট্রেট কি? বিশেষ ম্যাজিস্ট্রেট হিসাবে পুলিশকে দায়িত্ব দেওয়া যায় কি? পুলিশকে কোন ক্ষেত্রে বিশেষ ম্যাজিস্ট্রেটের দায়িত্ব দেওয়া যায়? পুলিশের কোন পদবীর অফিসার দেশের সর্বত্রই পূর্ণ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারেন? ধারা তো বলে দিলাম, কার্যবিধি 12, পুলিশ আইনের 5, পিআরবি 35। এখন এই কথা যে প্রশ্ন দিলাম, এই প্রশ্নের উত্তরটা আপনাদের বোধগম্য হলো কিনা একটু লেখেন। তাহলে স্পেশাল ম্যাজিস্ট্রেট কাকে বলে? স্পেশাল ম্যাজিস্ট্রেট হিসেবে সরকার কাকে নিয়োগ করতে পারেন? বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট থেকে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থেকে বা অন্যান্য কোনো সরকারি কর্মকর্তা থেকে নিয়োগ করতে পারেন। পুলিশ অফিসারকে দায়িত্ব দেওয়া যায়? হ্যাঁ, দেওয়া যায়। কোন ক্ষেত্রে? এই ক্ষেত্রে। আসসালামু আলাইকুম ভাই, আমি ক্লাসে আছি, দ্রুত বলেন। আলামিন তো ট্রেনিং সেন্টারে, তো এখন আবার ফোন দেন। এখন হয়তো বা ও মনে পৌঁছে নেয়, ও ছুটিতে ছিল কালকে সন্ধ্যার। কি জন্য আলামিনের দরকার কেন? সুচিটা আবার এসেছে, সুচিটা। কিন্তু গাইড হতে একটু দেরি হবে। আপনার সুচিটা আলামিনের সঙ্গে 10টার পরে ফোন দেন, 10টার পরে দেন। আসসালামু আলাইকুম। এটা কমপ্লিট হয়ে গেল, তাই না? আলহামদুলিল্লাহ, তাহলে আমাদের একটা কমপ্লিট হয়ে গেল। তাহলে আমরা চলে যাচ্ছি যে আমি এটা বুঝাচ্ছিলাম যে সব ক্ষেত্রেই বিশেষ কিছু পদ্ধতি থাকে। ম্যাজিস্ট্রেটও বিশেষ ম্যাজিস্ট্রেট আছে, এটাকে ইংরেজি বলে স্পেশাল ম্যাজিস্ট্রেট। আপনার বাসায় গেস্ট আছে, গেস্ট, মেহমান, স্পেশাল গেস্ট থাকে না? থাকে। শ্বশুর বাড়ি থেকে যদি কোনো মেহমান আসে, তাহলে অন্য মেহমান যাই হোক, শ্বশুর বাড়ির মেহমান কিন্তু স্পেশাল গেস্ট হয়ে যায়। এই জন্য
বিচারেও তো এরকম স্পেশাল পদ্ধতি থাকে, তাই না? তাহলে বিচার আদালতে যে বিচার হয়, ম্যাজিস্ট্রেট আদালতে বিচার হচ্ছে ওই যে 20 অধ্যায়, আর দায়রা আদালতে বিচার হচ্ছে কত, 23 অধ্যায়। এখন আমরা আবার পড়তেছি এই বিচারের আবার বিশেষ পদ্ধতি, বিচারের বিশেষ পদ্ধতি। আদালত যে আদালতেই বিচার করুক, ম্যাজিস্ট্রেট আদালত করুক অথবা দায়রা আদালত করুক, এই বিচার করার তো কিছু পদ্ধতি আমরা পড়লাম। যদি বলতে পারেন যে স্যার কি পদ্ধতি বললাম, বুঝলাম না তো, একটু বলেন না। তা আমি বলি এভাবে যে পদ্ধতি পড়লাম, দেখেন আপনাদের মনে পড়বে। দেখেন যে বিচার করার আগে চার্জ গঠন করতে হয়, তারপরে চার্জের মধ্যে সময়, তারিখ, ঘটনার বিবরণ থাকে। তারপরে বিচারের পদ্ধতির মধ্যে পড়লাম যে বিচার করতেছে এই সময় যদি নতুন অভিযোগ আসে, সেই অভিযোগ আদালত নিতে পারে, আবার নতুন অভিযোগটার আবার বিচারও করতে পারে। এগুলা বিচারের পদ্ধতি পড়লাম না? হ্যাঁ। তারপরে এই এই অপরাধ প্রমাণ না হলে অব্যাহতি দেয়, খালাস দেয়, এগুলো বিচারের পদ্ধতি। এখন আমরা পড়তেছি যে বিচারের আবার বিশেষ পদ্ধতি। বিশেষ পদ্ধতিটা কি? সেটা হলো দায়রা আদালতে, দায়রা আদালতে মনে রাখেন, দায়রা আদালতে বিচারাধীন কোনো অপরাধ, দায়রা আদালতে বিচারাধীন কোনো অপরাধ, অথবা যে যে অপরাধের দণ্ড 10 বছর, অথবা দণ্ডবিধি 216 ক সম্ভবত, 221, 401, 447 এই ধারাগুলি অনুসারে যে অপরাধের দণ্ড 7 বছর। তাহলে কি বললাম? দায়রা আদালতে বিচারাধীন কোনো অপরাধ বা যে অপরাধের দণ্ড 10 বছর বা যে অপরাধের দণ্ড 7 বছর, এরকম কোনো অপরাধের বিচার চলাকালে দায়রা আদালত অথবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এই চিফ মানে কিন্তু মুখ্য, বাংলা হলো মুখ্য, জুডিশিয়াল মানে বিচারিক, আর ম্যাজিস্ট্রেট মানে হাকিম। মুখ্য বিচারিক হাকিম বাংলা, আর ইংরেজি হলো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যদি মেট্রো এলাকায় বদলি হয়ে আসেন, তখন সে হয়ে যায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এর বাংলা হলো মুখ্য বিচারিক হাকিম, মুখ্য মহানগর হাকিম, এরকম বলতে পারেন। তাহলে প্রিয় ভাইরা মনে বুঝতেছেন আমার কথা? এই কুত্তা তো চিল্লাছি। তাহলে দায়রা আদালতে বিচারাধীন কোনো অপরাধ বা যে অপরাধের দণ্ড 10 বছর বা যে অপরাধের দণ্ড 7 বছর, এরকম অপরাধের বিচার চলাকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যদি মনে করেন এই অপরাধ সম্পর্কে কোনো ব্যক্তি জানে, অথবা যাদের এই অপরাধীর মধ্য থেকে কোনো ব্যক্তি এই অপরাধের তথ্য জানে, সে এই তথ্য দিতে পারে, তাহলে এই আদালত, কে আদালত? দায়রা আদালত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওই আসামিকে ক্ষমা করার প্রস্তাব দিতে পারে, যে তুমি সঠিক তথ্য দাও তাহলে তোমাকে ক্ষমা করা হবে, এরকম প্রস্তাব দিতে পারে। ধারা 337 পড়াচ্ছি, 24 অধ্যায় ধারা, আমি তো বলে দিব, আগে কথাগুলি শোনেন। তাহলে দায়রা আদালতে বিচারাধীন কোনো অপরাধ বা যে অপরাধের দণ্ড 10 বছর বা যে অপরাধের দণ্ড 7 বছর, এই ধরনের অপরাধের বিচার চলাকালে দায়রা আদালত বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যদি মনে করেন
ঘটনার সম্পর্কে কোনো ব্যক্তি বা কোনো আসামি, এই মামলার কোনো আসামি অবগত আছে, সে জানে, তাহলে এই অপরাধের তথ্য উদ্ঘাটনের জন্য এই আদালত ওই আসামিকে ক্ষমার প্রস্তাব করতে পারে। ক্ষমার প্রস্তাব মানে মাফ করে দেওয়ার প্রস্তাব করতে পারে, এই শর্তে যে যদি আসামি তুমি সঠিক তথ্য দাও, ঘটনার বৃত্তান্ত জানাও, তাহলে তোমাকে ক্ষমা করা হবে, এটা শর্ত। তাহলে প্রিয় ভাইরা, এটা 337 ধারাটা জরুরি না, এই কথাগুলি বোঝে। আবার একবার শুনে, এই কথা বলার পরে আমি আপনাকে প্রশ্ন করলে আপনার ক্লিয়ার হবে। দায়রা আদালতে বিচারাধীন কোনো অপরাধ, দায়রা আদালতে বিচারাধীন কোনো অপরাধ বা যে অপরাধের দণ্ড 10 বছর বা যে অপরাধের দণ্ড 7 বছর, এ ধরনের কোনো অপরাধের বিচার চলাকালে দায়রা আদালত বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যদি মনে করেন এই অপরাধ সম্পর্কে কোনো ব্যক্তি বা কোনো আসামি অবগত আছেন, তাহলে ওই আসামির নিকট থেকে তথ্য উদ্ঘাটনের জন্য এই আদালত বা এই ম্যাজিস্ট্রেট তাকে কি করতে পারে? ক্ষমার প্রস্তাব করতে পারে। এটা হলো 337, কার্যবিধি 337। পিআরবি 459, 486, পিআরবি 459, 486, সাক্ষ্য আইনের 133, ধারাটা মুখস্থ করে ফেলেন। সাক্ষ্য আইনের 133, পিআরবি 459, 486, কার্যবিধি 337, 38, 39, এই 3টা ধারা, আর ওদিকে এইগুলি নেব। তাহলে প্রিয় ভাইরা, এখন আমার প্রশ্ন, এই আসামিকে বা আসামির সহযোগীকে ক্ষমার প্রস্তাব কে করতে পারেন? তাহলে দায়রা আদালত করতে পারেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট করতে পারেন, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট করতে পারেন। দেখেন বুঝতেছেন কিনা আমার কথা। এখন কিভাবে ক্ষমার প্রস্তাব করতে পারেন? যদি সঠিক তথ্য প্রদান করে, অপরাধের বৃত্তান্ত জানায়, তাহলে আদালত তাকে ক্ষমা করবে, তাকে মাফ করে দিবে। ক্ষমা মানে মাফ করে মুক্তি দিয়ে দিবে, খালাস দিয়ে দিবে, এই শর্তে। তাহলে প্রিয় ভাইরা, এই যে যতটুক দিলাম, তাহলে কোন আদালতে বিচারাধীন অপরাধের ক্ষেত্রে? দায়রা আদালতের বিচারাধীন অপরাধের ক্ষেত্রে, অথবা যে অপরাধের দণ্ড 10 বছর অথবা যে অপরাধের দণ্ড 7 বছর, এ ধরনের কোনো অপরাধের ক্ষেত্রে কোনো আসামি বৃত্তান্ত অপরাধের সঠিক তথ্য দিবে, তাকে ক্ষমা করা হবে, এরকম শর্তে ক্ষমার প্রস্তাব করা যায়। এটা হলো 337 ধারা। পিআরবি 459, 486, সাক্ষ্য আইনের 133। তাহলে এখানে আরেকটু বোঝার বিষয় আছে। তাহলে মূল হেডিং হলো আসামির সহযোগীকে ক্ষমার প্রস্তাব। আসামির সহযোগীকে ক্ষমার প্রস্তাব, এটা হলো 337। আসামির সহযোগীকে ক্ষমার প্রস্তাব 337। এই 337-এর মধ্যে কিন্তু আমরা এটাও পেয়ে গেলাম যে ক্ষমার প্রস্তাব কে করবে। ওর মধ্যে কিন্তু পেয়ে গেছি কে করে? দায়রা আদালত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আসামির সহযোগীকে কে ক্ষমার প্রস্তাব করেন, এটা কিন্তু 38-এ বলছে, কিন্তু আবার 37-এর মধ্যে আমরা পেয়ে গেছি, 37-এর মধ্যে পেয়ে গেছি। এখন আরেকটা বিষয় আপনারা ক্লিয়ার হন, অপরাধের সহায়তাকারী আর অপরাধের সহযোগী। অপরাধের সহযোগী, অপরাধের সহায়তাকারী, দুষ্কর্মের সহযোগী
দুষ্কর্মের সহায়তাকারী এক কিনা? এমসিকিউ পরে দিচ্ছি, আগে আপনারা একটু ক্লিয়ার হন। দুষ্কর্মের সহযোগী আর দুষ্কর্মের সহায়তাকারী, অপরাধের সহায়তাকারী, অপরাধের সহযোগী, এই দুইটা কথা কি একই না ভিন্ন ভিন্ন? আপনাদের কাছে কি একই মনে হচ্ছে নাকি ভিন্ন মনে হচ্ছে? তার মানে একই মনে হচ্ছে না, এক না। হাই সুবহানাল্লাহ, এ তো জীবন খাই ফেলবে আল্লাহ। এক বলে এক না, পিঠের চামড়া উঠাই দিবে। বউ আর শালি এক নাকি? দেখতে একই রকম কিন্তু এক না, জানাকে মার দিয়ে দিবে একবারে, জীবন খামসা মানে জীবন ধ্বংস করে দিবে। এক না, এক না, এক জান এক মার দিয়ে দিবে মার। এখন আসেন যে সহায়তাকারী, দুষ্কর্মের সহায়তাকারী আর দুষ্কর্মের সহযোগী এক না। অপরাধের সহায়তাকারী আর অপরাধের সহযোগী এক না। আমি উদাহরণ দিই। আমি আপনাকে বললাম যে আপনি গিয়ে ওই করিমের বাগানে এই কাঁঠাল গাছে একটা কাঁঠাল পেকে আছে, খুব সুস্বাদু ঘ্রাণ বাড়াচ্ছে, আমি দেখে আসলাম। তুমি চুপ করে গিয়ে কাঁঠাল আরে খাওয়ার কাঁঠাল, এই কাঁঠালটা কেটে আনো। আমি আপনাকে অপরাধ করতে, কাঁঠাল চুরি করতে সহযোগিতা করলাম না সহায়তা করলাম? আপনাকে আমি সহায়তা করেছি, এটা হলো সহায়তা করেছি। আর যদি আমি এবং আপনি দুইজন মিলে বুদ্ধি করলাম যে আমরা উমুকের বাগানে একটা কাঁঠাল পেকে আছে, আমরা কাঁঠালটা চুরি করে আনি, মজা করে খাবো, তাহলে আমরা দুইজন মিলে গিয়ে কি করলাম? কাঁঠালটা চুরি করলাম। তাহলে আমরা কি করলাম? আমরা একজন আরেকজনের সহযোগী। এই কাঁঠাল চুরির কাজে আমরা একজন আরেকজনের সহায়তাকারী না, সহযোগী। প্রিয় ভাইরা, এই সহযোগী আর সহায়তাকারী ক্লিয়ার বুঝলেন কিনা? সহায়তাকারী এটা দণ্ডবিধির 107, 108, 109 এই জায়গাতে আলোচনা আছে। সহযোগী বা প্ররোচনা দানকারী, দুষ্কর্মের প্ররোচনা দাতা, দুষ্কর্মের সহায়তাকারী, এটা হলো ওই যে দণ্ডবিধির 107, 108 এই জায়গাতে। আর দুষ্কর্মের সহযোগী মানে যারা দুইজন বা তিনজন বা চারজন মিলেই তারা অপরাধ করেছে, এরা একে অপরের সহযোগী। ক্লিয়ার কিনা? বোঝা গেল কিনা? এই দুষ্কর্মের সহায়তা এটা দণ্ডবিধির 107-8, আর দুষ্কর্মের সহযোগী এটা কার্যবিধির 337, 38, 39। এখন কি আপনাদের অপরাধ তো একই? না না না, অপরাধ একই হবে কেন? যারা মিলেমিশে অপরাধ করে এরা হলো সহযোগী, আর আরেকজন করতে বলছে যে তুমি এটা অপরাধটা করো, করতে বলছে আরেকজন করেছে, যে করতে বলল এ হলো সহায়তাকারী বা প্ররোচনা দাতা বা উস্কানি দাতা। এখন কি বুঝলেন কিনা দেখেন তো? এই দুটা একই না। ঘটনাস্থলে গেলে সহযোগী না, ঘটনাস্থলে গেলেও হবে না, ঘটনাস্থলে গেলেও সহায়তাকারী হতে পারে। সহযোগী হবে অবশ্যই তারা যে কয়জন মিলে অপরাধ করবে, এরা আগে থেকেই পরিকল্পনা করবে, এরা আগে থেকেই বুদ্ধি নিবে যে কিভাবে অপরাধ করে, সবাই মিলে করবে অপরাধ। এটা হলো সহযোগী। আর সহায়তাকারী হলো একজন আর একজনকে অপরাধ করতে বলবে, সে ঘটনাস্থলে থাকতেও পারে নাও থাকতে পারে, ও নিজে করবে না, আরেকজনকে করতে হবে, তুই কর, এরকমের হলে সহায়তাকারী। এখন কি একটু বুঝে আসলো কিনা? একটু বুঝে আসছে, এটা আমরা দণ্ডবিধি পড়ার সময় ক্লিয়ার বুঝবেন। এখন তাহলে আমরা এখন পড়তেছি কোনটা?
আমরা সহায়তাকারী পড়তেছি না সহযোগী পড়তেছি? 3-4 জন মিলে অপরাধ করছে এটা পড়তেছি, নাকি কেউ অপরাধ করছে আর একজন অপরাধ করতে বলেছে এটা পড়তেছি? আমরা পড়তেছি যে কয়জন মিলে অপরাধ করেছে এটা পড়তেছি। এটাকে কি বলে? অপরাধীর বা আসামির সহযোগী। আর কি বলে? দুষ্কর্মের সহযোগী। আর কি বলে? রাজসাক্ষী। ক্লিয়ার? আমরা এটা পড়তেছি। ধারা কত? 337, 338, 339, পিআরবি 459, 486, সাক্ষ্য আইনের 133। আসামির সহযোগীকে দুষ্কর্মের সহযোগীও বলে, এটাকে রাজসাক্ষীও বলে। তাহলে আমরা সহযোগী, হ্যাঁ। তাহলে প্রিয় ভাইরা, আমরা একটু মনে হয় আপনার ধারণা পেয়েছেন। তাহলে কোন আদালতে বিচারাধীন? দায়রা আদালতে। এছাড়া আর কি? এছাড়া আরো হতে পারে যেটা দণ্ড 10 বছর বা 7 বছর। এই ধরনের অপরাধের ক্ষেত্রে মুরগি চোর, মূলা চোর এই রকমের ক্ষেত্রে রাজসাক্ষী বানানো হয় না। সহায়তাকারীকে, হ্যাঁ, এই যে মালিক বলছে দেখেন, সহায়তাকারীকে হুকুমদাতাও বলে, উস্কানি দাতাও বলে, এটাও বলে। তাহলে প্রিয় ভাইরা, এই আসামিকে ক্ষমার প্রস্তাব করা হয় কোন ক্ষেত্রে? মূলা চোর, মুরগি চোর না। দায়রা আদালতে বিচারাধীন কোন অপরাধ, দায়রা আদালতে বড় বড় অপরাধগুলি হয়, মার্ডার, জোড়াখুন, তারপরে হলো রাষ্ট্রদ্রোহিতা, এই টাইপের গুলি। তাহলে দায়রা আদালতে বিচারাধীন কোনো অপরাধ বা যে অপরাধের দণ্ড 10 বছর বা যে অপরাধের দণ্ড 7 বছর, এই ধরনের অপরাধের বিচার চলাকালে রায় হওয়ার পূর্বে, রায়ের পরে কিন্তু রাজসাক্ষী হবে না, এটা মাথায় রাখেন। রায় ঘোষণার পূর্বে আদালত যদি মনে করে, কোন আদালত? দায়রা আদালত বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যদি মনে করে যে এই অপরাধের সম্পর্কে কোনো ব্যক্তি জানে বা কোনো আসামি অবগত আছে, তিনি এই বিষয়গুলি জানাবেন, তাহলে তাকে ক্ষমার প্রস্তাব করতে পারে বা তাকে রাজসাক্ষী করতে পারে। এটা কত? 337। প্রিয় ভাইরা, হ্যাঁ, মূল বইয়ে রাজসাক্ষী নাই, মূল বইয়ে আছে সহযোগীকে ক্ষমার প্রস্তাব। তাহলে ক্ষমার প্রস্তাবটাকে ইনডাইরেক্টলি রাজসাক্ষী আমরা বলে থাকি। তাহলে রাজসাক্ষী, এই কথাটা আমরা অগোছালো পড়লাম। এখন যদি আমাদের এমসিকিউ আসে তাহলে আমরা লিখতে পারবো কিরকম, যে কে রাজসাক্ষীকে বা আসামির সহযোগীকে ক্ষমার প্রস্তাব করেন? দায়রা আদালত, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, উপরের সবগুলি। কোনটা হবে? উপরের সবগুলি এরা ক্ষমার প্রস্তাব করতে পারে। যদি বলে এটা ধারা কত? 337, 338, সহযোগীকে ক্ষমার প্রস্তাব 337। পরের বিষয় হলো 38-এ যাচ্ছি। রাজসাক্ষী কাকে বলে আমি এখনো বলি নাই, রাজসাক্ষী যাচ্ছি। রাজসাক্ষী 38-এ যাচ্ছি আর কি। রাজসাক্ষীকে ক্ষমার প্রস্তাব কে করে? প্রশ্ন আগে দিলাম, রাজসাক্ষীকে ক্ষমার প্রস্তাব কে করেন? তাহলে আমরা বলবো রাজসাক্ষীকে বা আসামির সহযোগীকে বা দুষ্কর্মের সহযোগীকে ক্ষমার প্রস্তাব করেন দায়রা আদালত বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ক্ষমার প্রস্তাব করেন বা করতে পারেন। 338। প্রিয় ভাইরা, এখন মনে হয় আপনাদের একটু একটু বুঝে আসতেছে। আমি এখন রাজসাক্ষীর সংজ্ঞাটা নিয়ে নেব। রব্বি জিদিনী ইলমা, রব্বি জিদিনী ইলমা, রব্বি জিদিনী ইলমা। দায়রা আদালতে বিচারাধীন কোনো গুরুতর অপরাধের সঠিক তথ্য উদ্ঘাটন করার জন্য
দায়রা আদালতে বিচারাধীন কোনো গুরুতর অপরাধের তথ্য উদ্ঘাটন করার জন্য আদালত আসামিকে ক্ষমার প্রস্তাব করেন যদি সে সঠিক তথ্য দেয়। তাহলে আসামি যদি সঠিক তথ্য প্রদান করেন তাহলে আদালত আসামিকে ক্ষমা করবেন। এই মর্মে বা এইভাবে আসামিদের মধ্য হতে যে সাক্ষী নিয়োগ করা হয় এই সাক্ষীকে বলে রাজসাক্ষী। রাজ মানে রাষ্ট্রপক্ষের সাক্ষী হয়ে যায় তখন সে। তাহলে দায়রা আমি আর দুইবার বলবো, বলার পরে আপনাদের রিপ্লাই নেব, আপনারা বুঝলেন কিনা রাজসাক্ষীর সংজ্ঞা বা টিকা। দায়রা আদালতে বিচারাধীন কোনো গুরুতর অপরাধের, আমি কিন্তু আগেই বলছি মূলাচুরের রাজসাক্ষী হয় না, গুরুতর অপরাধের সঠিক তথ্য উদ্ঘাটনের জন্য এই দায়রা আদালত বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসামিদের মধ্য থেকে যে জানে, যে তথ্য দিবে তাকে বলে যে সঠিক তথ্য দিলে তোমাকে ক্ষমা করা হবে। এভাবে যদি কোনো আসামি অপরাধের সঠিক তথ্য প্রদান করে বা করবে এরকম প্রস্তাব মেনে নেয় তাহলে ওই সাক্ষীকেই বলে রাজসাক্ষী। দায়রা আদালতে গুরুতর কোনো অপরাধের বিচার চলাকালে আদালত যদি মনে করেন এই ঘটনার সম্পর্কে কোনো ব্যক্তি জানে এবং তিনি তাকে ক্ষমার প্রস্তাব করলে সে সঠিক তথ্য দিবে এরকম যদি মনে করেন তাহলে আদালত তাকে সঠিক তথ্য দিবে এই শর্তে ক্ষমার প্রস্তাব দিবেন। এই মর্মে বা এভাবে যে সাক্ষী বানানো হয় এ সাক্ষীকে বলে, একাধিক আসামির ক্ষেত্রে এই সাক্ষীকেই বলে রাজসাক্ষী। তাহলে দায়রা আদালতে বিচারাধীন কোনো গুরুতর অপরাধের সঠিক তথ্য উদ্ঘাটন করার জন্য একাধিক অপরাধীর মধ্য হতে যে অপরাধী অপরাধের তথ্য প্রদান করবেন তাকে ক্ষমা করা হবে। এই শর্তে যে সাক্ষী নিয়োগ করা হয় সেই সাক্ষীকে বলে রাজসাক্ষী। কার্যবিধি 337, 338, 339, পিআরবি 459, 486, সাক্ষ্য আইন 133। প্রিয় ভাইরা, রাজসাক্ষী প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটও পারবে। আমি কিছু কথা একবারে আপনাকে দিচ্ছি না, কি জন্য কিছু কথা দিলে এই সহজটা আবার ভুলে যেতে পারেন। আমি আগে সহজে আপনাকে আর লাইনে উঠে নেই, ওঠানোর পরে যদি বলি যে এটাও হবে তখন ওইটুকু নিতে পারবেন। আমি এই জন্য আমি কিছু দিচ্ছি না। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটও পারবে রাজসাক্ষী নিয়োগ, তবে ওই ম্যাজিস্ট্রেটের যদি নিজেই বিচারক হন তাহলে আবার পারবেন, এছাড়া পারবে না। কিন্তু জুডিশিয়াল যারা চিফ যারা এরা বিচার করুক আর না করুক এরা ক্ষমার প্রস্তাব করতে পারবে। আর প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট পারবে যদি তিনি ওই মামলার বিচারক হন, তাহলে পারবে। তাহলে প্রিয় ভাইরা, রাজসাক্ষী কাকে বলে এই কথাটুকু একটু অগোছালো কথাগুলো বুঝে মানে লিখতে কষ্ট হবে, কিন্তু যেভাবেই লেখেন শেষে মিলাই দিবেন। এই যে আসামিদের মধ্য থেকে যে সাক্ষী করা হলো ক্ষমার প্রস্তাব করে, এটাকে রাজসাক্ষী বলে, এবার মিলাই দিবেন। এরকম করে এই রাজসাক্ষীটা বুঝলেন কিনা দেখেন তো। দায়রা আদালতে গুরুতর কোনো অপরাধের বিচার চলাকালে কোনো অপরাধী ঘটনার বৃত্তান্ত তথ্য দিলে তাকে ক্ষমা করা হবে এই শর্তে আদালত বা বিচারক যে সাক্ষী নিয়োগ করেন এই সাক্ষীকে বলে রাজসাক্ষী। 337, 38, 39, 459, 486, পিআরবি সাক্ষ্য আইনের 133। এতটুক কি বুঝে আসলো কিনা লেখেন তো। এতটুকু এখন যদি সংজ্ঞাটা বুঝে আসে তাহলে মনে হচ্ছে যে আমি একটু বুঝাতে সক্ষম হয়েছি। আল্লাহ তুমি রাহমান, তুমি আরশে আজিমের মালিক, এই মহাজগতের মালিক, তুমি এদের সকলের উপর রহম করো। আরেকবার বলতে হবে তাই না? তাহলে
দায়রা আদালতে, দায়রা আদালত কিন্তু বলছি আদালত দুই রকমের, ম্যাজিস্ট্রেট আদালত, দায়রা আদালত। তো দায়রা আদালতে বিচারাধীন কোনো গুরুতর অপরাধের তথ্য উদ্ঘাটন করার জন্য আদালত আসামিদের মধ্য থেকে কোনো আসামি যদি তথ্য দেয় তাকে ক্ষমা করবে, এই শর্তে বা এই মোতাবেক যে সাক্ষী করা হয় এই সাক্ষীকে বলে রাজসাক্ষী বা দুষ্কর্মের সহযোগী সাক্ষী বলে। এটা হলো 37, 38, 39। তাহলে বুঝে এসেছে আলহামদুলিল্লাহ। তাহলে এখন প্রশ্ন, তাহলে রাজসাক্ষীকে ক্ষমার প্রস্তাব কে করেন? স্যার, দায়রা আদালত করে বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট করে বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট করে। কত ধারা? 338 ধারা। স্যার, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট রাজসাক্ষী নিয়োগ করতে পারে? হ্যাঁ, যদি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট নিজেই ওই মামলার বিচারক হন, তিনি যদি ওই মামলার বিচার করার এখতিয়ারবান হন, তাহলে তিনি ক্ষমার প্রস্তাব করতে পারেন। নচেত প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ক্ষমার প্রস্তাব করতে পারে না। কত ধারা? 337, 38। বরের প্রশ্ন, রাজসাক্ষী কাকে, আমি যে প্রশ্ন বলবো এটা পারেন কিনা দেখেন। রাজসাক্ষী কাকে বলে? রাজসাক্ষীকে ক্ষমার প্রস্তাব কে করেন? রাজসাক্ষীর বিচার করা যায় কি? বিচার করা গেলে বিচারের পদ্ধতি কি? আমি বিচার করা যায় কি এটা এখন পড়াবো। যে হ্যাঁ হ্যাঁ, আবার প্রশ্ন শুনেন। রাজসাক্ষীকে তো ক্ষমার প্রস্তাব করলাম, এই রাজসাক্ষীকে ক্ষমার প্রস্তাব করা হলো, এখন এই রাজসাক্ষীর কি বিচার করা যাবে? হ্যাঁ, রাজসাক্ষীর বিচার করা যাবে যদি সরকারি কৌশলী অনেক রকমের কথা কিন্তু ব্রেনে নেওয়া লাগতেছে, অন্যমনস্ক থাকেন না। রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা। দেখেন, এই যে সরকারি কৌশলী মানে কি? পিপি পড়ছি না আমরা, পিপি পাবলিক প্রসিকিউটর, এই 4-এর 1-এর কত, 52 না কত, মধ্যাহ্ন 52 পাবলিক প্রসিকিউটর, ওটাকে আমরা পিপি বলি, সংক্ষেপে কি বলি? পিপি বলি। এর আর একটা নাম হলো উকিলরাই তো পিপির কাজ করে না বেশিরভাগই। তাহলে এই সরকারি কৌশলী কিন্তু আবার পুলিশও সরকারি কৌশলীর কাজ করে। তাহলে আমি মনে বুঝাতে পেরেছেন, সরকারি কৌশলী মানে সরকার পক্ষের আইনি কার্যক্রমে যারা সহযোগিতা করে এরা সরকারি কৌশলী। এরা পুলিশ কর্তৃপক্ষ হতে পারে বা উকিলের যে যারা সরকারি উকিল তারাও হতে পারে। তাহলে আমরা মোটামুটি উকিলই ধরে নিব, সরকারি উকিল, যাকে পিপি বলে। আবার কিছু ক্ষেত্রে জিপিও বলে, কিন্তু জিপিতে মনে হয় জেলা নাকি বোধ হয়। পিপিতে পাবলিক প্রসিকিউটর আর জিপিতে গভর্নমেন্ট প্রসিকিউটর, একই রকমই কাজ করে এরা। তাহলে এই পিপি বা পাবলিক প্রসিকিউটর বা সরকারি কৌশলী, বাংলা হলো সরকারি কৌশলী। এই সরকারি কৌশলী যদি আদালতে বলে, প্রত্যয়ন দেয় যে আপনারা যাকে রাজসাক্ষী করেছেন এ সঠিক তথ্য দেয়নি, এ তথ্য গোপন করেছে, এ বিভ্রান্তিমূলক তথ্য দিয়েছে, এরকম যদি প্রত্যয়ন দেয় সরকারি কৌশলী, তাহলে আদালত এই রাজসাক্ষীর বিচার করতে পারবে। তাহলে প্রিয় ভাইরা, রাজসাক্ষীর বিচার করা যায় কি? আমরা লিখব হ্যাঁ, সরকারি কৌশলী বা বিজ্ঞ পিপি বা বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর যদি আদালতে প্রত্যয়ন করেন বা সরকার পক্ষের আইনজীবী যদি প্রত্যয়ন করেন যে যে এই সাক্ষীকে রাজসাক্ষী করা হয়েছে এ সঠিক তথ্য দেয় নাই, তথ্য গোপন করেছে,
মিথ্যা তথ্য দিয়েছে, বিভ্রান্তিমূলক তথ্য দিয়েছে, তাহলে আদালত এই রাজসাক্ষীর বিচার করতে পারবেন। এরা 339। কত? 339। তাহলে প্রশ্ন, রাজসাক্ষীর বিচার করা যায় কি? তাহলে আমরা লিখবো হ্যাঁ স্যার যায়। ধারা কত? 339। রাজসাক্ষীর বিচার কখন করা যায়? যখন সরকার পক্ষের আইনজীবী এই মর্মে প্রত্যয়ন করে যে এই সাক্ষী সঠিক তথ্য দেয়নি, মিথ্যা তথ্য দিয়েছে, তখন বিচার করা যাবে, এর আগে না। এটা কত ধারা? 339। রাজসাক্ষীর বিচার করা যাবে? যাবে, বললাম, পেলাম। তবে বিচারের পদ্ধতিটা কি? বিচারের পদ্ধতি, এটা সিস্টেম আছে না? বিচারের পদ্ধতি হলো এই সাক্ষীকে, এই রাজসাক্ষীকে ওর যে সহযোগী অন্য আসামিরা আছে তাদের সঙ্গে আর একত্রে বিচার করা যাবে না, তাকে আলাদাভাবে বিচার করতে হবে। এটা কত? 339। তবে আরেকটা নিয়ম আছে ভাই, সেটা হলো কি? তাহলে ওই যে বিজ্ঞ আইনজীবী বা সরকারি কৌশলী বললেই বিচার হবে না, বিচারের আগে হাইকোর্ট বিভাগের অনুমতি নিতে হবে। এটাও 339। তাহলে রাজসাক্ষীর বিচার করা যায় কি? হ্যাঁ যায়। বিচারের কখন যায়? যদি সরকারি কৌশলী রাষ্ট্রপক্ষের আইনজীবী যদি প্রত্যয়ন করে যে সে সঠিক তথ্য দেয়নি, মিথ্যা তথ্য দিয়েছে, তাহলে বিচার করা যাবে। 339। তাহলে রাজসাক্ষীর বিচার করা যায়, ঠিক আছে, বুঝলাম। তাহলে বিচারের নিয়ম কি, পদ্ধতি কি, সিস্টেমটা কি? রাজসাক্ষীর বিচার করার সিস্টেম বা পদ্ধতি হলো, এটা তার যে সহযোগী অন্যান্য আসামি আছে তাদের থেকে আলাদাভাবে তাকে এককভাবে বিচার করতে হবে এবং তার বিচার করার পূর্বে হাইকোর্ট বিভাগের অনুমোদন নিতে হবে। 339। প্রিয় ভাইরা, রাজসাক্ষী কাকে বলে? রাজসাক্ষীকে ক্ষমার প্রস্তাব কে করেন? রাজসাক্ষীর বিচার করা যায় কি? রাজসাক্ষীর বিচার করার পদ্ধতি কি? আলোচনা করুন। এই প্রশ্ন কি এখন পারা যাবে কিনা? মালিক দেখো, এখন আমি যে প্রশ্ন ছুড়ে মারলাম, আমি যে প্রশ্ন মারলাম আপনার কাছে, এই প্রশ্নের উত্তর কি এখন এমনি এমনি পারা যাবে নাকি গাইড পড়া লাগবে? রাজসাক্ষী কাকে বলে? মানে কি একটু ভুল হোক, পারবেন কিনা দেখেন তো। রাজসাক্ষী কাকে বলে? বা দুষ্কর্মের সহযোগী সাক্ষী কাকে বলে? দুষ্কর্মের সহযোগীকে কে ক্ষমার প্রস্তাব করতে পারেন? দুষ্কর্মের সহযোগীর বিচার করা যায় কি? দুষ্কর্মের সহযোগীর বিচার করার পদ্ধতি কি? আলোচনা করুন। এই প্রশ্ন কি পারা যাবে নাকি? লেখেন একটু, হ্যাঁ বা না লেখেন। স্যার, হাইকোর্টের অনুমতি তো রাজসাক্ষীর বিরুদ্ধে নালিশের ক্ষেত্রে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ও বিচারই, নালিশ মানে তো বিচার। ভেজাল হোক, কিন্তু বুঝলেন কিনা আমি যে এই কথাগুলি বললাম, এগুলি বুঝলেন কিনা? রাজসাক্ষী কাকে বলে লিখতে পারবেন না? তারপরের প্রশ্ন কি? রাজসাক্ষীকে ক্ষমার প্রস্তাব কে করেন? কে করেন? দায়রা আদালত করে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট করে, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট করে, অথবা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি তিনি বিচারক হন তাহলে করেন। 338। রাজসাক্ষীর বিচার করা যায়, হয় স্যার যায় স্যার, যদি এই পাবলিক প্রসিকিউটর প্রত্যয়ন করে যে সঠিক তথ্য দেয়নি তাহলে বিচার করা যায়। 339। রাজসাক্ষীর বিচার পদ্ধতি কি? তাহলে একাকি করতে হবে বিচার এবং হাইকোর্টের অনুমতিও নেওয়া লাগবে। প্রিয় ভাইরা, তাহলে মনে হয় রাজসাক্ষীর দণ্ড কি? এই যে মনে হয় কে লিখলো, একজন সামিউল লিখলেন রাজসাক্ষীর শাস্তি কি? উনি যদি মার্ডার কেসের মামলার আসামি হয় তাহলে মার্ডার কেসে যে সাক্ষী সেই শাস্তি হবে। রাজসাক্ষীর কারণে যে দণ্ড, এটা না, ওই যে অপরাধে তিনি অভিযুক্ত ছিলেন ওই অপরাধে তিনি দণ্ডিত হবেন। তাহলে আলহামদুলিল্লাহ, তাহলে আপনাদের মনে হয় বুঝে এসেছে। তাহলে প্রিয় ভাইরা, প্রশ্নটা আমি আপনাদের দিয়ে দিলাম যে
যে রাজসাক্ষী, এটা লিখবেন, আপনারা লিখে গ্রুপে পারলে দিয়ে দিন। রাজসাক্ষী কাকে বলে, রাজসাক্ষীকে ক্ষমার প্রস্তাব কে করেন, রাজসাক্ষীর বিচার করা যায়, বিচারের পদ্ধতি আলোচনা করুন। ধারা কিন্তু 337, 38, 39ই হবে। কি কথাগুলি ভাঙা ভাঙা চাচ্ছে, আপনি ভাঙা ভাঙাই লিখবেন। তাহলে আপনাদের কি বিচার করার পদ্ধতি হলো যে তাকে আলাদাভাবে, ওর যে আরো সহযোগী ছিল তাদের সঙ্গে একত্রে বিচার করা যাবে না, তাকে এককভাবে আলাদাভাবে বিচার করতে হবে এবং হাইকোর্ট বিভাগের অনুমতি নিতে হবে। এইটুকুই হলো পদ্ধতি, এটা বিচারের পদ্ধতি। তাহলে কি আমি অন্য জায়গায় চলে যাব? এটা কি আপনারা এখন বুঝতে পারলেন? দেখেন তো, এটা কি আপনারা কাউকে বুঝাতে পারবেন কিনা? আপনাদের কি এটা এই 24 অধ্যায় পড়তেছি। 24 অধ্যায়ের নাম হলো বিচারের বিশেষ বিধান, বিশেষ পদ্ধতি। এটার বিশেষ পদ্ধতি না? হ্যাঁ, বিশেষ পদ্ধতি। এটা ধারা আছে 337 থেকে 352 ধারা, 337 থেকে 352। এখানে দুষ্কর্মের সহযোগী আমরা পড়তেছি, দুষ্কর্মের সহায়তাকারী না, দুষ্কর্মের সহযোগী। এটাকে আমরা রাজসাক্ষীও বলি, এটাকে আসামির সহযোগী আসামিও বলি। সহযোগী আসামিকে ক্ষমার প্রস্তাব। তাহলে প্রিয় ভাইরা, যদি বুঝে থাকেন এই প্রশ্নটা, তাহলে আমি একটু দুই একজন লেখেন যে হ্যাঁ বুঝেছি, অন্য জায়গায় যান। তাহলে আমি পুলিশ আইন আজকে উদ্বোধন করব, পুলিশ আইনে চলে যাব, আপনারা যদি রাজি থাকেন। তাহলে আমি পুলিশ আইনে যাব ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কার্যবিধি শেষের দিকে যাচ্ছি এবং আল্লাহ তাআলার কাছে আমরা করুণা চাচ্ছি। আমার এই পড়াই আমার সফলতার জন্য যথেষ্ট না। আমার এই পড়াই পদোন্নতির জন্য যথেষ্ট না। আমার পদোন্নতির জন্য আল্লাহ রহমতই যথেষ্ট। আমি আমার জীবনে দেখেছি অনেক ছেলে পেলে ভালো পারে না, লেখাও অত ভালো না, প্রমোশন হয়ে বসে আছে। আবার দেখেছি এটাও আমার কাছে অনেক দিন থেকে পড়তেছে, কিছু ছেলে পেলে অনেক বছর থেকেই পড়তেছে, ভালোও পারে, সবই ঠিক আছে, কিন্তু প্রমোশন হচ্ছে না। এজন্য কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতি মুলকা মান তাশা তানজিউল মুলকা মিম্মান তাশা তুইজ্জু মান তাশা তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর আল্লাহু আলা কুল্লি শাইইন কদির। সারা জগতের রাজত্ব কার? আল্লাহর। তিনি যাকে খুশি রাজত্ব দেন, যাকে খুশি যার কাছ থেকে খুশি কেড়ে নেন, যাকে খুশি সম্মান দেন, যাকে খুশি অপমান করেন। তিনি যাকে খুশি পর্যাপ্ত রিজেক সম্মান দান করেন। তিনি হলেন পরাক্রমশালী, সর্ববিষয়ে সর্বশক্তিমান। আপনার আমার এই পড়াই যথেষ্ট না, বরং আমরা এই পড়া চালিয়ে যাব আর রহমত কামনা করব আল্লাহ, যাতে আল্লাহ আমাদের উপর রহম করেন। মানব পাচার আইন আমরা 20 ধারা পর্যন্ত পড়েছি, মাঝে 25 নিয়েছি টাইলিং ক্যামেরা, আর ক্যামেরার ছবি প্রাসঙ্গিক এটা 30 নিয়েছি, আর মাঝে মাঝে এটা দুটা লাগলে আমি মাঝে মাঝে দিয়ে ওটা শেষ করব। আজকে আমরা চলে গেলাম পুলিশ আইন। রেডি? এটাও ভালো পারবেন, দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা, রব্বি জিদিনি ইলমা। হ্যাঁ, আরেকবার বলবো। তাহলে দায়রা আদালতে বিচারাধীন কোনো গুরুতর অপরাধের তথ্য উদ্ঘাটনের জন্য আদালত যদি মনে করে অপরাধীর মধ্য থেকে কোনো অপরাধী সঠিক তথ্য দিবে, তাহলে তাকে ক্ষমা করা হবে। এভাবে যে সাক্ষী করা হয় আসামিদের মধ্য থেকে, এই সাক্ষীকে বলে রাজসাক্ষী। 337, 38। রাজসাক্ষীকে ক্ষমার প্রস্তাব করতে পারেন
কোনো দায়রা আদালত বা কোনো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা কোনো চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসামিকে ক্ষমার প্রস্তাব করতে পারেন বা রাজসাক্ষী ঘোষণা করতে পারেন। 338, রাজসাক্ষী সঠিক তথ্য দেয় নাই, মিথ্যা তথ্য দিয়েছে, এই মর্মে যদি সরকারি কৌশলী প্রত্যয়ন করেন তাহলে আদালত এই রাজসাক্ষীর বিচার করতে পারবেন। 339, তবে রাজসাক্ষীর বিচার করতে গেলে হাইকোর্ট বিভাগের অনুমোদন নিতে হবে এবং এই সাক্ষীকে অন্য সহযোগী আসামিদের সঙ্গে একত্রে বিচার করা যাবে না, তাকে আলাদা বিচার করতে হবে। 339, মানব পাচার শেষ হয়নি, কিন্তু শেষ হওয়া ভাব। আমরা মাঝে মাঝে এটা দুটা লাগলে ওলা দিয়ে দিব, মনে মনে ধরেন এই 20 পর্যন্তই আপনার প্রয়োজন। আমরা চলে গেলাম পুলিশ আইন। পুলিশ আইন 1861 সনের 5 নং আইন। 1861 সনের 5 নং আইন। প্রশ্ন, পুলিশ আইন কত নং আইন? 5 নং আইন। কত সনের? 1861 সনের। প্রিয় ভাইরা, এখানে এই যে ব্রিটিশ পিরিয়ডের যে আইনগুলি, সবগুলি 1898, 1860, 1861, 1872। কেন এই ঘটনা কি আপনারা জানেন? অথচ এই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অর্থাৎ ব্রিটিশ শাসনটা শুরু হলো পরিপূর্ণভাবে 1757-তে। 1757-তে পলাশির যুদ্ধের মধ্য দিয়ে মোগল সাম্রাজ্যের পতন ঘটলে ব্রিটিশ শাসনের সূত্রপাত শুরু হলো। কত সালে? 1757। কিন্তু ওরা আইন পাশ করতেছে 1857, 1860। কেন? 100 বছর পরে কেন? আপনাদেরকে এই প্রশ্ন হয়, এটা কি জানেন? এটা আমি পরে একদিন বলবো নি, তো একটু বলি, না বললে আবার আপনাদের আবার যে মাথার মধ্যে ঘিরপির করবেন। সেটা হলো, ব্রিটিশরা কিন্তু আমাদের দেশে, এই উপমহাদেশে এসেছে অনেক আগে। আমাদের এই উপমহাদেশে যখন সুলতানি আমল শুরু হয়েছিল, সুলতানি আমল কখন শুরু হলো? 1200 খ্রিস্টাব্দের দিকে। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি, নাম শুনছেন? তারপরে হলো শের শাহ। এই ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি এসেছিল তুরস্ক থেকে আমাদের এই উপমহাদেশে এসেছিল। এসে তিনি এখানে আস্তে আস্তে বিস্তার করতে করতে তিনি মাত্র 2 বছরের মধ্যে বেঁচেছিলেন, কিন্তু তার ওয়ারিশরা এই বিস্তার ঘটাতে এই সুলতানি আমলের সূত্রপাত শুরু হলো 1200 খ্রিস্টাব্দের দিকে। তাহলে 1200 খ্রিস্টাব্দের আগে কারা ছিল? আগে ছিল পালেরা, পাল বংশ ছিল। পালের আগে কারা ছিল? পালের আগে ছিল সেনেরা ছিল। সেনের আগে কারা ছিল? সেনের আগে ছিল প্রথমে ছিল আর্যরা, তারপরে মৌর্যরা, তারপরে গুপ্তরা, তারপরে হলো সেন, তারপরে হলো পাল, তারপরে হলো সুলতানি আমল। সুলতানি আমল তো বোঝেনি, ওই যে সুলতান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার, এর থেকে শুরু হয়েছে সুলতানি আমল। এই সুলতানি আমলের পরে আসলো মোগল সাম্রাজ্য। এই সুলতানি আমল যখন শুরু হলো, ওই সময় থেকেই এই ইংরেজরাও এদেশে ব্যবসা করত। ইংরেজরা পর্তুগাল, নাম শুনছেন? পর্তুগাল, ডেনিস, এই দেশগুলির লোকেরা আমাদের এই দেশে ব্যবসা করত। পর্তুগালের যারা ব্যবসা করত, পর্তুগিজ নাবিক ছিল ভাস্কো ডা গামা, আপনারা হয়তো নাম শুনেছেন। এই পর্তুগিজ থেকে তারা পানিপথে এসে কলকাতায় এসে তারা জাহাজ থামায় এবং এই প্রথম পানিপথে এই ভারত উপমহাদেশে এসে এই পর্তুগিজ নাবিক ভাস্কো ডা গামা এরা এসেছে যখন 910 খ্রিস্টাব্দের দিকে এরা এসেছে, বা তার একটু পরে এসেছে। তো
তো এরা আসলো, এদের কোম্পানি ছিল ডেনিস ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আরেকটা সংস্থার কোম্পানি ছিল ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আর ব্রিটেন যারা ছিল, ব্রিটিশ রানী এলিজাবেথ নাম শুনছেন মনে হয়, মহারানী ভিক্টোরিয়া, এদের নাম শুনছেন না? এরা যে দেশ, এরা হলো ব্রিটিশ, এই দেশের ব্যবসা করার জন্য এসেছিল। আমার গল্পটা না শোনেন, এরা ব্যবসা করতে এসেছিল, এদের কোম্পানির নাম ছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তখন তাহলে কোম্পানি কতগুলো ছিল? 2-3টা কোম্পানি ছিল, একটা ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আর একটা ডেনিস ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আর ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এরা ব্যবসা করতো, ওরা কিন্তু দেশ দখল করার জন্য প্রথমে আসে নাই। পরে এরা ব্যবসা করা শুরু করলো ধরেন 1100 খ্রিস্টাব্দের পর থেকে, বা তারও একটু আগে থেকে। কিন্তু যখন আমাদের এই উপমহাদেশে সুলতানি আমল পতন হলো, মোগলদের রাজত্ব শুরু হলো 1500-র দিকে। মোগলদের রাজত্ব 1500-র দিকে শুরু হলো। 1500, 1600, 1757 দিকে নবাব সিরাজদৌল্লার পতনের মধ্য দিয়ে মোগলদের রাজত্ব শেষ হয়ে গেল। এই যে মোগলদের রাজত্ব চলাকালে ইংরেজ কোম্পানির মাধ্যমে তারা ব্যবসা করত। পরে যখন দেখলো মোগলদের মধ্যেও মানে দুর্বলতা এসে গেছে, তখন তারা আক্রমণ করে তারা এই দেশটা দখল করলো, করে তারা দৈত্য শাসন কায়েম করলো, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তাহলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতায় আসলো কখন? 1757-তে। এই কোম্পানির নাম দিয়েই তারা আমাদের এই দেশটা শাসন করছে 100 বছর। 1757 থেকে 1857-58 পর্যন্ত তারা এই একটানা কোম্পানির মাধ্যমে শাসন করছে। এই কোম্পানির শাসন চলাকালে বিভিন্ন জায়গায় নানান রকমের বিদ্রোহ হয়েছে। একটা সিপাহী বিদ্রোহ হয়েছিল। এই সিপাহী বিদ্রোহের একটা উৎস ছিল, যেটা গুজব ছড়ানো হয়েছিল সৈনিকদের মধ্যে, যে মুসলিমদের মধ্যে ছড়ানো হয়েছিল আর হিন্দুদের মধ্যে, যে রাইফেলের মধ্যে যে তেল ব্যবহার করা হয়, এই তেলটা শুকুরের তেল। আর হিন্দুদের মধ্যে গুজব ছড়ানো হলো এই তেলটা হলো গরুর চর্বি। তখন এই হিন্দু মুসলিমদের মধ্যে সবাই মিলে এই মানে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে আন্দোলন শুরু করলো। আপনারা নাম জানতে পারেন, এই হিন্দুদের নেতৃত্ব দিয়েছিলেন মঙ্গল পাণ্ডে, মনে রাখেন মঙ্গল পাণ্ডে এর নেতৃত্ব দিয়েছিলেন। আর মুসলিমদের কে যেন দিয়েছিল, অনেক সৈনিককে হত্যা করেছিল তারা। পরে ব্রিটিশরা কোনো কৌশলে এই বিদ্রোহটা ঠেকায় দিলে তখন ওই সময় ব্রিটিশ পার্লামেন্টের ক্ষমতায় ছিল রানী ভিক্টোরিয়া। আমাদের দেশে কিন্তু ভিক্টোরিয়া পার্ক আছে, এই যে মানে ভিক্টোরিয়া পার্ক, ওই রানীর নামেই ভিক্টোরিয়া পার্ক করা হয়েছিল। এই যে ঢাকাতে ওই যে এই জগন্নাথ ইউনিভার্সিটির সঙ্গেই ছোট্ট না পার্ক আছে, ভিক্টোরিয়া পার্ক। এই রানী তখন ক্ষমতায়, তখন রানী সিদ্ধান্ত নিল যে কোম্পানির মাধ্যমে আমরা আর ভারত উপমহাদেশ শাসন করব না, আমরা এখন ভারত নীতি, শাসন নীতি কায়েম করব। তখন তারা এই ভারত শাসন নীতি আইন পাশ করলো পার্লামেন্টে, ব্রিটিশ পার্লামেন্টে পাশ করে তখন কোম্পানি সাইলেন্ট করে দিয়ে তারা ব্রিটিশরাই শাসন করবে, এই সিদ্ধান্ত নিল। তখন এটা সাল ছিল 1858। এই তারপর থেকে 1858 তখন ভারত শাসন নীতি আইন পাশ করে এখন যখন যেহেতু শাসন করবে ওরা নিজেরা, তাহলে তো আইন লাগবে, এই জন্য তারা আইন পাশ করলো। এরপরে কি 58, 59, 60, 60 সালে বানালো কোনায় দণ্ডবিধি আমাদেরকে সাইজ করার জন্য। তারপরে 61 সালে কি করলো? 1861 সালে করলো পুলিশ আইন। তারপরে কি করলো? কার্যবিধি, 1898 সালে কার্যবিধি। তারপরে 1872 সাক্ষ্য আইন বানালো। প্রিয় ভাইরা, আমি এই যে সংক্ষেপে একটু ঘটনা বললাম, এখান থেকে কি আপনাদের বুঝে আসলো যে ব্রিটিশরা 200 বছর রাজত্ব করেছে, 100 বছর চালাইছে কোম্পানি দিয়ে। কোম্পানিদের শাসন করার সময় দৈত্য শাসন ছিল। দৈত্য মানে দুই দেশের লোক, আমাদের দেশের লোক এবং তাদের লোক। এই জন্য ওদের আইন করার প্রয়োজন হয় নাই। আইন করার প্রয়োজন হলো কখন? যখন ওরা নিজেরা শাসন করা শুরু করলো।
নিজেরা কখন শাসন করা শুরু করলো? এরা করলো 1858 সালের পর থেকে তারা নিজেরা শাসন করা শুরু করলো। নিজেরা যখন শাসন শুরু করলো তখন আইন করার প্রয়োজন হলো, এই জন্য তারা আইন পাশ করলো। এই আইনগুলি যার কারণে ওই সময়ের আইনগুলি, ওরা ক্ষমতায় মূলত এসেছিল 1757, কিন্তু আইনগুলি শুরু হলো 1858 পর থেকে। কেন? তারা দুইভাবে শাসন করেছে, কোম্পানি দিয়ে শাসন করছে 100 বছর, আর ওরা নিজেরা শাসন করছে প্রায় 100 বছর। ওরা নিজেরা যখন শাসন করা শুরু করলো তখন সাল ছিল 1858 সালের দিকে, যার কারণে ওরা নিজেরা শাসন করা শুরু করলে আইনের দরকার হলো, ওরা তখন আইন পাশ করা শুরু করলো। যার কারণে এই আইনগুলি ওই 1800 পরে 58 পর থেকে 1860 পর থেকে শুরু হলো। প্রিয় ভাইরা, আমার কথা কি আপনাদের বুঝে আসলো কিনা? যার কারণে ওরা ওই সময় শাসন করার জন্য পুলিশ আইন বানালো। তাহলে 1861 সালে, তাহলে এখন আমরা আসলাম 1861 সনের অনেক আইন পাশ করছে তারা, তার মধ্যে 5 নম্বরে গিয়ে পাশ করেছে পুলিশ আইন। এই জন্য এটাকে বলা হয় 5 নং আইন। প্রিয় ভাইরা, এখন কি মনে থাকবে 1861 সনের 5 নং আইন কেন 1861 হলো? ওরা শাসন শুরু করেছিল 57-তে, 1757, কিন্তু মূলত ওরা নিজেরা শাসন শুরু করেছিল 1858 দিকে। যার কারণে মানে এই আইনগুলি পাশ করা লাগলো, পুলিশ বানানো লাগলো, পুলিশের আইন লাগবে, 1861 সালের 5 নং আইন। প্রিয় ভাইরা, মনে হয় একটু বুঝতে পেরেছেন। আর অল্প সময়ে বেশি বুঝাতে গেলে বোঝানো যায় না, এটা যদি দীর্ঘ সময় নিয়ে বুঝাতাম তাহলে এই হিস্ট্রিটা খুব মজা লাগতো, রোমান্টিক একটা ঘটনা। আমার এই ভারত উপমহাদেশের ইতিহাস এই বাংলার অনেকেই জানে না, 90% মানুষ আমার মনে হয় জানে না। আমি যদি আপনাদের এটা গল্পটা শোনাই তাহলে খুব মজা লাগবে, এটা একদিন বলা যাবে ইনশাল্লাহ। তাহলে আমরা আসি এখন পুলিশ আইন, 1861 সনের 5 নং আইন। এরপরে কি? এই পুলিশ বাহিনীতে অনেকগুলি শাখা আছে। কি শাখা? পুলিশ হেডকোয়ার্টার্স আছে, মেট্রোপলিটন আছে, ব্যাটালিয়ন পুলিশ আছে, RRF পুলিশ আছে, জেলা পুলিশ আছে, শিল্প পুলিশ আছে, PBI আছে, CID আছে, SB আছে, আরো অনেক শাখা আছে। তাহলে পুলিশের অনেকগুলি শাখা। PRB 6, PRB কত? 6। পুলিশের শাখা প্রশাখা, PRB কত? 6। এই যে পুলিশের অসংখ্য শাখা, এতগুলি শাখা, এ কি ভিন্ন ভিন্ন পুলিশ? এ কি পুলিশ ও ভিন্ন পুলিশ, আমি পুলিশ তুমি পুলিশ না, এরকম না। আমাদের যত শাখা, সব শাখা মিলে আমাদের একটা পুলিশ বাহিনী বলে গঠিত হবে। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, আমাদের মধ্যে কোনো দূরত্ব নেই, আমাদের শুধু সেক্টরগুলি ভিন্ন ভিন্ন, কিন্তু আমরা সব পুলিশ এক পুলিশ। আমাদের গঠন 2, সকল শাখাগুলি নিয়ে পুলিশ একটি মাত্র পুলিশ বাহিনী বলে গঠিত হবে। কত ধারা? 2 ধারা। প্রিয় ভাইরা, পুলিশ আইন 1861 সনের 5 নং আইন, এটা সম্ভবত 1-এর মধ্যে বলছে। আর এ আইনের যত শাখা, সব শাখাগুলি নিয়ে একটি মাত্র বাহিনী বলে গঠিত হবে, না একাধিক? একটি। ধারা কত? 2। এই যে পুলিশ বাহিনী গঠিত হলো, এই পুলিশ বাহিনীর একজন মহাপরিচালক থাকবে না? হ্যাঁ, এই পুলিশ বাহিনীর একজন IGP মহোদয় থাকবে, মহাপুলিশ পরিদর্শক। সরকার একজন মহাপুলিশ পরিদর্শক নিয়োগ করবেন এবং এই মহাপুলিশ পরিদর্শককে সহযোগিতা করার জন্য একাধিক সহকারী মহাপুলিশ পরিদর্শক, অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক সরকার নিয়োগ করতে পারেন। এটা কত? 4। তাহলে পুলিশ আইন 1861 সনের 5 নং আইন। 5 নং বলতে 1861 সনের অনেকগুলি আইন হয়েছে। এই আইনগুলি 1 নম্বরে এটা পাশ হলো, 2 নম্বরে পাশ হলো, 3 নম্বরে পাশ হলো, 4 নম্বরে, 5 নম্বরে। 5 নম্বরে যে আইনটা পাশ হলো, এই আইনটাকে বলে 5 নং আইন। এটা পুলিশ আইনটাই 5 নম্বরে পাশ হয়েছে। ভাই, আমি একটা ক্লাসে আসি, পরে ফোন দিই। তাহলে যে 1861 সনের যতগুলি আইন হয়েছিল তার মধ্যে 5 নম্বরে যায় অনুমোদন হয় পুলিশ আইনটা, এই জন্য এটা 5 নং আইন বলে। এখন কি বুঝছেন কিনা সামিউল ভাই? তাহলে
1861 সনের 5 নং আইন সকল শাখা নিয়ে একটা মাত্র পুলিশ বাহিনী বলে গঠিত হবে। কত ধারা? 2 ধারা। এই বাহিনীর একজন মহাপুলিশ পরিদর্শক থাকবে এবং একাধিক সহযোগী পুলিশ সহকারী মানে এআইজি এবং অতিরিক্ত আইজিপি থাকবে বা সরকার নিয়োগ করবেন। এটা কত ধারা? 4 ধারা। 5 নং ন তো বললামই, 5 নম্বরে পাশ হয়েছে, এই জন্য এটাকে 5 নম্বর আইন বলে। আমাদের দেশেও তো আছে নারী শিশু মনে হয় 8 নম্বর আইন। 2000 সালে অনেক আইন পাশ হয়েছে, তার মধ্যে 8 নম্বরে যায় নারী ও শিশু নির্যাতন দমন আইন পাশ হয়েছিল, এই জন্য ওটাকে 8 নম্বর আইন বলে। আবার কার্যবিধি 1898 সনে 5 নম্বর যায় পাশ হয়েছে। এখন মনে বুঝান পারছি মনে হয়। দেখেন এখন দেখেন, এরপরে গেলাম, হ্যাঁ 5 নং অধিবেশনে পাশ হয়েছিল, আলহামদুলিল্লাহ। এখন গেলাম আমরা যে এই পুলিশের যে আইজি নিয়োগ করলো 4-এ, এই আইজিপি দেশের সর্বত্র পূর্ণ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারে। পূর্ণ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা, এটা 5 ধারা। আমি আপনাকে আগেই পড়াইছি। এটাকে স্পেশাল ম্যাজিস্ট্রেট বলে। পুলিশের কে দেশের সর্বত্র পূর্ণ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারে? আইজিপি মহোদয় দেশের সর্বত্র পূর্ণ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারে। ধারা করতে আমি পড়াইছিলাম 12-5-35। প্রিয় ভাইরা, পুলিশ আইন 1861 সনের 5 নং আইন সম্ভবত 1 ধারায় গঠন 2, আইজিপি নিয়োগ 4, স্পেশাল ম্যাজিস্ট্রেট বা আইজিপি সর্বত্র ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারে 5, 6 বাতিল হয়ে গেছে। 7-এ যাব। পুলিশ যদি শৃঙ্খলা ভঙ্গজনিত অপরাধ করে তাহলে পুলিশ বিভাগীয় দণ্ড ভোগ করবেন। এটা একটু ভালো করে শুনে, আর অল্প সময় লাগবে। বিভাগীয় দণ্ড ভোগ করবেন। এই দণ্ডটা 2 প্রকার, একটা গুরুদণ্ড, একটা লঘুদণ্ড। তাহলে প্রশ্ন, পুলিশ শৃঙ্খলা ভঙ্গজনিত অপরাধের জন্য কয় ধরনের দণ্ড ভোগ করেন? আমরা লিখব 2 ধরনের। কি কি? গুরুদণ্ড, লঘুদণ্ড। যদি বলা হয় গুরুদণ্ডগুলি বলেন, লঘুদণ্ডগুলি বলেন, তাহলে লঘুটা আগে বলি। তিরস্কার, সতর্কীকরণ, পিডি, ইডি। পিডিতে কি? পিতে পানিশমেন্ট ডিল, আর ইডিতে এক্সট্রা ডিল মানে অতিরিক্ত ডিল। নজরবন্দি, অতিরিক্ত ফেটিক, এইগুলি হল লঘুদণ্ড। আবার একবার, তিরস্কার প্রদান, সতর্কীকরণ, নজরবন্দি, অতিরিক্ত ফেটিক ডিউটি, তারপরে ইডি, পিডি ইত্যাদি, এইগুলি হলো লঘুদণ্ড। প্রিয় ভাইরা, গুরুদণ্ড 2-3টা মনে থাকলেই হলো। গুরুদণ্ড দেখেন, গুরুদণ্ডগুলো কি? ইনক্রিমেন্ট বন্ধ, তারপরে পদোন্নতি বন্ধ, জ্যেষ্ঠতা বাজেয়াপ্ত, তারপরে হলো বাধ্যতামূলক অবসর, অপসারণ, বরখাস্ত, পদাবনতি মানে যে পদ আছে তার নিচে নামিয়ে দেওয়া ইত্যাদি, ব্ল্যাক মার্ক, এইগুলি হলো গুরুদণ্ড। আমি 4-5টা বললাম, আপনি 2-3টা মনে থাকলে পরে এটা বারবার শুনতে মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। আপনার কিন্তু ধারণা নেন। যে প্রশ্ন হয়, পুলিশ শৃঙ্খলা ভঙ্গজনিত অপরাধের জন্য কি কি বিভাগে দণ্ডে দণ্ডিত হতে পারেন? 2 ধরনের দণ্ডে দণ্ডিত হতে পারেন। কি কি? লঘুদণ্ড, গুরুদণ্ড। লঘুদণ্ডগুলো কি? এই। গুরুদণ্ডগুলো কি? এই। এখন বিষয় হলো 3টা দণ্ড, এটা একটু ভালো করে শুনেন। 3টা দণ্ড, একটা হলো এই বরখাস্ত, অপসারণ, পদাবনতি। এই 3টা ভালো করে শোনেন। বরখাস্ত, অপসারণ, পদাবনতি, এই 3টা দণ্ডের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের নিম্নে কেউ এই সাজা দিতে পারবে না। আমি বোঝানোর জন্য আবার বলি, আমি কনস্টেবল, আমি নায়েক, আমি এএসআই, আমাকে নিয়োগ করছে কে? পুলিশ সুপার। তাহলে আমার নিয়োগকারী কর্তৃপক্ষ কনস্টেবলের নিয়োগকারী কর্তৃপক্ষ পুলিশ সুপার। আর সরাসরি সাব ইন্সপেক্টর ভর্তি হয়
তাকে নিয়োগ করেন ডিআইজি মহোদয়। এটা তো আপনারা জানেন। তাহলে কনস্টেবল, এএসআই, নায়েক, হাবিলদার এরাও পুলিশ সুপারের অধীনে চাকরি করে, সরাসরি সাব ইন্সপেক্টরে ভর্তি তারাও এই মানে পুলিশ সুপারের অধীনে চাকরি করে। এখন বিষয় হলো, তাহলে এই সাব ইন্সপেক্টর অথবা কনস্টেবল, নায়েক, হাবিলদার এরা যারাই অপরাধ করুক পুলিশ সুপার দণ্ড দিতে পারবে। তবে সরাসরি যে সাব ইন্সপেক্টর তাকে পুলিশ সুপার যদি দণ্ড দিতে যায় তাহলে তিনি ওই গুরুদণ্ড অন্যগুলা দিতে পারবে, কিন্তু বরখাস্ত, অপসারণ, পদাবনতি এই তিনটার ক্ষেত্রে রেঞ্জ ডিআইজির অনুমোদন ব্যতীত পুলিশ সুপার এই সাব ইন্সপেক্টরকে এই তিনটা দণ্ড দিতে পারবে না। আবার ভালোকে বোঝেন, অন্যান্য গুরুদণ্ড দিতে পারবে পুলিশ সুপার, সাব ইন্সপেক্টরকে পুলিশ সুপার দণ্ড দিতে পারবে। এই যে জ্যেষ্ঠতা বাজেয়াপ্ত এলা নিয়ে থাকেন না, এলা অটো আমি পরে বোঝাবো না, আমি যেটা বোঝাচ্ছি এটা জরুরি, এটা বোঝেন যে পুলিশ সুপার গুরুদণ্ড সাব ইন্সপেক্টরকে দিতে পারবে, কনস্টেবলকে দিতে পারবে। তবে এই সাব ইন্সপেক্টরকে তিনটা দণ্ড পুলিশ সুপার দিতে পারবে না রেঞ্জ ডিআইজির অনুমোদন ব্যতীত। সেই তিনটা দণ্ড কি? বরখাস্ত, অপসারণ, চাকরি, পদাবনতি, পদ নেমে দেওয়া, এইগুলি ডিআইজি ছাড়া পারবে না। তাহলে প্রশ্ন, কোন দণ্ডের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের নিম্নে কেউ দণ্ড দিতে পারে না? 1. বরখাস্তকরণ, 2. অপসারণ, 3. পদাবনতি। এই তিনটি দণ্ডের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের নিম্নে কেউ দণ্ড দিতে পারে না। ধারা কত? 7 ধারা, পিআরবি 857। প্রিয় ভাইরা, তাহলে এর মধ্যে আরেকটু আছে, গুরুদণ্ড আর লঘুদণ্ডের পার্থক্য কি? তাহলে গুরুদণ্ডের ক্ষেত্রে আপিল করা যায়, লঘুদণ্ডের ক্ষেত্রে আপিল করা যায় না। লঘুদণ্ডের ক্ষেত্রে বিভাগীয় মামলা রুজু করতে হয় না, গুরুদণ্ডের ক্ষেত্রে বিভাগীয় মামলা রুজু করতে হয়। লঘুদণ্ড ছোট দণ্ড, গুরুদণ্ড বড় দণ্ড, এই হয়ে গেল। তাহলে পুলিশ আইন 1861 সনের 5 নং আইন, এই পুলিশের অনেক শাখা, সব শাখা মিলে একটা পুলিশ বাহিনী বলে গঠিত হবে। 2 ধারা, এই বাহিনীর একজন মহাপুলিশ পরিদর্শক থাকবে, সহকারী থাকবে, অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক থাকবে। 4 ধারা, আইজিপি দেশের সর্বত্রই পূর্ণ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। 5 ধারা, এই পুলিশ শৃঙ্খলা ভঙ্গ করলে বিভাগে দণ্ড ভোগ করবেন। 7 ধারা, দণ্ড 2 রকমের, গুরুদণ্ড, লঘুদণ্ড। গুরুদণ্ডগুলি হলো এই পারবে না, আমি বলতেছি না, লঘুদণ্ডগুলি এই 7 ধারা, পিআরবি 857। তবে নিয়োগকারী কর্তৃপক্ষের নিম্নে কেউ বরখাস্ত, অপসারণ, পদাবনতি এই দণ্ড দিতে পারবে না। 7 ধারা। এখন সাসপেনশন, এটাও একটা দণ্ড, এটা বাংলায় বলে সাময়িক চাকরি থেকে বরখাস্তকরণ। তাহলে এটা একটা দণ্ড। এই দণ্ডটাকে কি দণ্ড বলে? এটা একটা বিশেষ দণ্ড। ওই যে বললাম না, স্পেশাল গেস্ট, স্পেশাল ম্যাজিস্ট্রেট, বিশেষ ব্যবস্থা বিচারের, তো এটাও একটা দণ্ড, কিন্তু এটা দণ্ড ওই রকম দণ্ড না। এটা কি দণ্ড? বিশেষ দণ্ড। বলতে পারে, প্রশ্ন হতে পারে, এই পুলিশ বিভাগের বিশেষ দণ্ড কি? পুলিশ বিভাগের বিভাগীয় বিশেষ দণ্ড কি? পুলিশ বিভাগের বিভাগীয় বিশেষ দণ্ড হলো সাময়িক বরখাস্ত, আর ইংরেজিতে বলে সাসপেন্ড করা। ধারা কত? 7 ধারা। প্রিয় ভাইরা, তাহলে এই 7 পর্যন্তই আমরা আজকে রাখলাম। দেখেন, আপনাদের আজকে পড়ানো হলো কার্যবিধির 24 অধ্যায়ের কিছু ধারা, যেখানে অপরাধের সহযোগী বলা হয়েছে রাজসাক্ষী, এখানে একটু পড়া হলো, আর পুলিশ আইন আমরা উদ্বোধন করলাম। প্রিয় ভাইরা, আজকের আপনাদের আর প্রশ্ন নিচ্ছি না, কিন্তু আপনারা আজকের পড়াতে কতটুকু উপকৃত হলেন একটু লেখেন, তাহলে একটু ভালো লাগবে নি। আমি একটু দেখি, আপনারা লেখেন, দেখি যে আপনাদের কি কোনো উপকার হলো কিনা। আর আমি আপনাদের আর পড়াবো না, একটু আমি এটা এই ক্লাসটা আবার নেব। রেজাউল ভাই, বরখাস্ত, অপসারণ এলা আমি বুঝাবো, আরো একটু একটা ধারণা দিলাম আমি। এখন সময় অনেক লং হয়ে গেছে, তো আপনাদের বিরক্ত আসতেছে, বেশি বিরক্ত হলে আবার নিতে পারবেন না। আপনাদের কতটুক বুঝে আসলো বা উপকার হলো এইটুক লেখেন দেখি, আমি এটা বুঝাবো। বহিষ্কার, অপসারণ এলা বুঝাবো পরে। আপাতত যতটুক বুঝালাম এইটুক কতটুক হলো
এলে দেখেন সাঁত্রিশে বলছে 337-এ আসামিদের সহযোগীকে আদালত ক্ষমার প্রস্তাব করতে পারে। এটাকে রাজসাক্ষী বলে। ক্ষমার প্রস্তাব কে করতে পারে? এটা হলো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি তিনি বিচার করেন। তাহলে আলহামদুলিল্লাহ, তাহলে আপনাদের আল্লাহ আমরা দোয়া করি আল্লাহ আপনাদের উপর রহম করুক। তবে হ্যাঁ, আপনারা তখনই লাভবান হবেন, তখনই জ্ঞানবান হবেন, তখনই আপনারা একটু মেধাবী হবেন যদি আপনি গরু হতে পারেন। কেন বলতে পারেন, কেন গরু হতে হবে? গরু হতে হবে এজন্য, কোরআনের প্রথম সূরাটা গরু, আর শেষ সূরাটা, আমাকে শুনতেছেন কিনা জানি না, শেষ সূরাটা হলো মানুষ। এই জন্য আপনাকে প্রথমে গরু হতে হবে, তাহলে আপনি কি হবেন? মানুষ হবেন। এটা একটা আমার যুক্তি, আর আমার যুক্তি। 2 নম্বর যুক্তিটা কি? গরু দেখেন কেন গরু হবেন, কোরআন থেকে আমি এভাবে পেলাম যুক্তি, কিন্তু আমি আপনাকে কোনো রেফারেন্স দিচ্ছি না, এটা যুক্তি দেখাচ্ছি যে গরু হবেন প্রথমে। কোরআনের প্রথম সূরাটা কি? গরু। আর শেষ সূরাটা কি? মানুষ। প্রথম সূরাটা বাকারা মানে গাভী বা গরু, শেষ সূরাটা ইনসান বা নাস মানুষ। এই জন্য আপনাকে গরু হতে হবে, তাহলে আপনি শেষে যায় কি হবেন? মানুষ হবেন। আরেকটা যুক্তি হলো যে গরু সারাদিন খায়, এটা খায় ওটা খায়, খড়কুটা খায়। ও যখন আমার মতো এরকম রাতে বসে, রাতে যখন ঝিমায় তখন এরকম সারা রাত এগুলা করে, ও জাবর কাটে। তে ও সারাদিন যা খেয়েছে সারা রাত এগুলি জাবর কাটে। তে আপনি এই যে যেটা পড়ালাম এগুলি ঘুমানোর সময় জাবর কাটবেন। আপনি যখন শুবেন, শুবার যাওয়ার সময় এরকম জাবর কাটবেন। গরু হবেন, তাহলে না আপনি মানুষ হবেন। আল্লাহ আপনাদের উপর রহম করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।